সব নাকি বানোয়াট খবর। তাহলে প্রধানমন্ত্রীর দুঃখ কি এই বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে? খেয়াল করুন, চট্টগ্রামের একাধিক এমপি বলেছেন জলাবদ্ধতা হচ্ছে, আর আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন পুরো ঘটনায় নাকি বানোয়াট। উনি এমনও ইঙ্গিত করেছেন যে সমস্ত ছবি দেখানো হয়েছে সেটা নাকি আরও 2-3 বছর আগের ছবি। মানে একটা লোক যদি কতটা ওনার আমি কি বলবো এটাকে, গোয়ার টাইপের লোক হলে পরে, আত্মম্ভরি টাইপের লোক হলে পরে এই ধরনের কথা বলতে পারেন। তাবৎ মিডিয়ায় যে সমস্ত খবর ছাপা হলো সব ফালতু, সব বানোয়াট, প্রতিমন্ত্রী সাহেব একাই ঠিক। এবং উনি এসে আবার সেটা দম্ভের সাথে বললেন সংসদে যেগুলো সব বানোয়াট খবর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দুটো ঘটনার কথা উল্লেখ করব। দুটো ঘটনা আসলে দু ধরনের, কিন্তু দুটোর সঙ্গে একটা মিল আছে। মিলটা হলো এমন জায়গায় যে আমরা যে নতুন সরকার পেয়েছি, এই নতুন সরকারের আমরা এরই মধ্যে বহুবার আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, তার বিভিন্ন কর্মকাণ্ড, কথাবার্তা, আচার আচরণকে আমরা নানাভাবে প্রশংসাই করছি, কারণ আমরা এর মধ্যে একটা নতুন কিছু যেন দেখতে পাচ্ছি। কিন্তু যে প্রশ্নটা আমি শুরু থেকে করে আসছি সেটা হলো যে প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, তিনি যেভাবে ভাবছেন, তিনি যা করতে চাইছেন, তার সঙ্গে যারা আছেন, তার ক্যাবিনেটে অন্য যারা সদস্য, তারা কি প্রধানমন্ত্রীকে ঠিকঠাক মতো ফলো করতে পারছেন? আমি দুটো ঘটনার কথা বলবো। প্রথমত একটা ঘটনা, দুদিন আগে চট্টগ্রামে একটা ব্যাপক জলাবদ্ধতা হয়। এই জলাবদ্ধতার নিউজ আমরা দেখেছি। দুদিন আগে আমি প্রথম আলোতে একটা নিউজ দেখলাম যে মাত্র 10-15 মিনিটের মধ্যে একটা খাবারের দোকান কীভাবে নষ্ট হয়ে গেল। অনেক রেস্টুরেন্ট ছিল, দ্রুত বেগে পানি আসলো, ফ্রিজগুলো ডুবে গেল এবং ফ্রিজগুলো নষ্ট হয়ে গেলো, সব প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গিয়েছে ওখানে। এবং তার ছবি এবং ওখানে যারা ছিলেন তাদের বক্তব্য ছাপা হলো। জলাবদ্ধতা কীভাবে চট্টগ্রামে হয়? চট্টগ্রামে জলাবদ্ধতার সঙ্গে দেশের 8-10টা শহরে জলাবদ্ধতা কিন্তু এক করলে চলবে না। এখানকার জলাবদ্ধতা অনেক দিনের একটা সমস্যা, এবং সেই সমস্যাটার কখনোই কোনো সরকার সেটাকে লাগসইভাবে সবাইকে মিলে সমন্বিতভাবে তার সমাধানের চেষ্টা করেছেন এরকমটা আমার মনে হয় নাই। এর মধ্যে হাজার হাজার কোটি টাকা এই জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যয়ও হয়ে গেছে। এখনও একটা প্রকল্প চলছে, প্রায় 12,000 কোটি টাকার প্রকল্প। আগের সরকার করেছিল, আর্মি সেটাকে এক্সিকিউট করছে, কি হচ্ছে না হচ্ছে। এবং এবার সর্বশেষ যে জলাবদ্ধতা হলো, এটা বলা হচ্ছে যে নতুন যেটা করা হচ্ছে, যে খাল খনন করা হচ্ছে, সেখানে ওই খালের খননের জন্য যে বাঁধগুলি করা হয়েছিল, সেই বাঁধগুলি ঠিকঠাক মতো কেটে দেওয়া হয়নি বলে নাকি আরও বেশি হয়েছে। যাই হোক, এগুলো অনেক রকম বক্তব্য আছে। এসব ঘটনা যখন জানা গেল, তখন জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নিজে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন, বললেন যে আমার সরকার এটা পারেনি, এই জন্য আমি দুঃখিত। এবং তারপর তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি প্রতিমন্ত্রী আছেন মীর শাহ আলম, তাকে পাঠালেন যে আপনি যে একটু দেখে আসুন সরেজমিনে কী অবস্থা, সমাধান কি করা যায়। এই ভদ্রলোক যে ওখানে কি করলেন, এই ভদ্রলোক যে বললেন যে ওইটা সব নাকি জলাবদ্ধতা যত খবর পাওয়া যাচ্ছে সব নাকি বানোয়াট খবর। তাহলে প্রধানমন্ত্রীর দুঃখ কি এই বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে? খেয়াল করুন, চট্টগ্রামের একাধিক এমপি বলেছেন জলাবদ্ধতা হচ্ছে, আর আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন পুরো ঘটনায় নাকি বানোয়াট। উনি এমনও ইঙ্গিত করেছেন যে সমস্ত ছবি দেখানো হয়েছে সেটা নাকি আরও 2-3 বছর আগের ছবি। মানে একটা লোক যদি কতটা ওনার আমি কি বলবো এটাকে, গোয়ার টাইপের লোক হলে পরে, আত্মম্ভরি টাইপের লোক হলে পরে এই ধরনের কথা বলতে পারেন। তাবৎ মিডিয়ায় যে সমস্ত খবর ছাপা হলো সব ফালতু, সব বানোয়াট, প্রতিমন্ত্রী সাহেব একাই ঠিক। এবং উনি এসে আবার সেটা দম্ভের সাথে বললেন সংসদে যেগুলো সব বানোয়াট খবর। এবং ওখানে থাকাকালীন তিনি বললেন যে এটা তো আসলে জলাবদ্ধতা নয়, এটা জলজট, নতুন এক সংজ্ঞা দিয়ে আসলেন। ভাই, চট্টগ্রাম সম্পর্কে ধারণা না নিয়ে আপনি চট্টগ্রামে যাওয়াই ঠিক হয় নাই। দেশের অন্য অন্য শহরের জলাবদ্ধতা, অন্য অন্য এলাকার জলাবদ্ধতার সঙ্গে চট্টগ্রামের জলাবদ্ধতার একটা পার্থক্য আছে। এখানে এসে জোয়ারের পানিও যুক্ত হয়, কারণ পাশেই সমুদ্র, এবং জোয়ারের পানি যুক্ত হয় বলে ওটা কিন্তু দিনে দিনে আবার চলেও যায়।
ধরেন আপনার 8-9 ঘন্টা 10 ঘন্টা থাকলো, এতেই কিন্তু যা ক্ষতি হবার হয়ে যায়, আবার পরের দিন আসে। এগুলো আপনাকে বুঝতে হবে। এতটুকু বোঝার ক্ষমতা না থাকা সত্ত্বেও আপনি ওখানে যে সমস্ত ঘটনা করেছেন, চট্টগ্রামের মানুষকে আসলে আপনি অপমান করেছেন। এই ব্যাপারে আপনার এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রামেরই কয়েকজন লোক আমি কিছু মন্তব্য পেলাম। একজন নগর পরিকল্পনাবিদ, আমি একটা দৈনিক সমকালে একটা রিপোর্ট দেখলাম, সেখানে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদারের ওনাকে অনেক কোট করেছেন পত্রিকাটা, এবং সেখানে এই নগর পরিকল্পনাবিদ বলেছেন, আমি কোট আনকোট পড়ে শোনাই, যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম আসলে চট্টগ্রামের মানুষকে অপমান করার জন্য এসেছেন। যেখানে প্রধানমন্ত্রী জলবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করলেন, সেখানে প্রতিমন্ত্রী উল্টো কথা বললেন। তিনি তো চট্টগ্রামে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে উপহাস করলেন। ভাবুন একবার, সেখানে একটা অনুষ্ঠানে কথা বলার সময় মেয়র শাহাদাত যখন কথা বলতে চাইছিলেন, তখন প্রতিমন্ত্রী তাকে থামিয়ে দেন, এবং তারপর সিডিএ চেয়ারম্যানের সঙ্গে নাকি তিনি দুর্ব্যবহার করেছেন। এগুলো আমরা এই রিপোর্টে পেলাম। এবং এই দেলোয়ার মজুমদার আরও বলেছেন প্রকৌশলী, যে কারোর সঙ্গে দুর্ব্যবহার বা জলাবদ্ধতাকে অস্বীকার করলে তো সমস্যার সমাধান হবে না। সংকটটা কোথায় সেটা দেখতে হবে। 8 বছরেও কেন সিডিএর মেগা জলবদ্ধতা প্রকল্প শেষ হলো না, সেসব দেখা দরকার। এখন প্রতিমন্ত্রী সেসব না করে জলাবদ্ধতার নতুন সংজ্ঞা দিলে তো হবে না। তিনি বলতে পারতেন, সরকার মাত্র এসেছে, কেন জলাবদ্ধতা হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে, জলাবদ্ধতা হয়নি এই মিথ্যা কথা বলার কি দরকার ছিল। তার মানে এই যে মীর শাহে আলম সাহেব, উনি এখানে গেলেন প্রতিমন্ত্রী, যে সমস্ত কথাবার্তা বললেন, যা আচরণ করলেন, তাতে কিন্তু উনি বলতে গেলে চট্টগ্রামে মানুষকে অপমান করেছেন, চট্টগ্রামের মানুষের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছেন, এবং প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটাকে পর্যন্ত উনি অবহেলা করেছেন। কেন? ওনার এই সমস্ত কথাবার্তার মাধ্যমে, এগুলো তো আসলে অজ্ঞতা এবং মূর্খতার কারণে হয়েছে। এই কথাবার্তার মাধ্যমে সরকারের ভাবমূর্তি কি চট্টগ্রামে উজ্জ্বল হলো? দেশের কোথাও হলো? উনি নিজেকে কি মনে করেন? উনি মহাজ্ঞানী? দেখুন, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য হয়েছে। আমি দুটো মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাবো। চট্টগ্রামের একজন সাংবাদিক মোহাম্মদ শামসুল হক, তিনি তার ফেসবুকে মন্তব্য করেছেন যে প্রতিমন্ত্রী খুব একটা খারাপ বলেননি, আসলে পানিতে শহর ভাসছে না, বরং ডুবেছে শহরবাসী, ঘরবাড়ি, জানমাল, যানবাহন। আর আরেকজন রিয়াজউদ্দিন বাজারের একজন ব্যবসায়ী আবু বকর মেহেদি, উনি মন্তব্য করেছেন যে সরকার পতনের জন্য বিরোধী দল লাগে না, এরকম একজন প্রতিমন্ত্রী যথেষ্ট। আমি মনে করি এই যে পাবলিক পারসেপশনগুলো, এগুলো সরকার তার বিবেচনায় নেবেন। আমি সরকার প্রধানকে বলবো, এমন লোকের উপর দয়া করে নির্ভর করবেন না যে আপনার সরকারকে সাধারণ মানুষের কাছে বেইজ্জতি করতে পারে, সাধারণ মানুষের কাছে অজনপ্রিয় করতে পারে। আর মীর শাহে আলম সাহেবকে বলবো, ভাই জানি আপনার বাড়ি বগুড়ায়, আপনি প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি কতদিন টিকবেন কি টিকবেন না, এটা নির্ভর করবে আপনার বাড়ি কোথায় তার উপর না, নির্ভর করবে আপনার মেধা কতটুকু, আপনি মানুষকে কতটুকু সম্মান করতে পারেন, এবং কতটুকু সরকারের যে লক্ষ্য, সরকারের যে দৃষ্টিভঙ্গি, তার প্রতিফলন যদি আপনার কথায় উঠে আসে, তার উপর নির্ভর করবে আপনার স্থায়িত্ব, আপনার জনপ্রিয়তা। দয়া করে প্লিজ এটা মাথায় রাখবেন। আমি আরেকটা প্রসঙ্গ বলে আলোচনাটা শেষ করব। সেই প্রসঙ্গটা হলো, আজকে আইনমন্ত্রী একটা বক্তব্য, আইনমন্ত্রী বলেছেন এই যে 10 বছর পর তনু হত্যা মামলার জট খুলছে, উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে এটা খুলছে। মানে প্রধানমন্ত্রী ঈদের দিন একটা নিউজের কাটিং ওনার কাছে পাঠিয়ে বলেছিলেন যে এই মামলাটা কেন এতদিনে হচ্ছে না, এবং এই প্রধানমন্ত্রীর এই অভিপ্রায়ের কারণে সুদীর্ঘ 10 বছর, ওনার ভাষায় উনি যেটা বলেছেন আইনমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর অভিপ্রায়েই সুদীর্ঘ 10 বছর পর এই মামলার জট খুলতে শুরু করেছে। ইতিমধ্যে একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং এই কথা বলার মাধ্যমে উনি কিন্তু প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন, তাই না? এবং আমরা যদি এই জিনিসটাকে মাথায় রাখি, আমরা কিন্তু শেখ হাসিনার আমলের একটা প্রবণতা দেখতে পাই।
সেই প্রবণতাটা হলো যে কোনো কিছু ভালো কাজ হচ্ছে চট করে সে সময় দেখতাম বলতে প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে এটা হয়েছে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এটা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন বলে হয়েছে। এই যে মানসিকতাটা, এর মানসিকতার মাধ্যমে ওই সময়ে প্রধানমন্ত্রীকে এক ধরনের তেল দেওয়া হতো, নির্জলা তেল, এবং মানুষের কাছে বলার চেষ্টা করা হতো আমরা কোনো মন্ত্রী কোনো কাজ করি না, যা কিছু করেন প্রধানমন্ত্রী, এবং উনি করেন বলেই আমরা করি, উনি আছেন বলেই আমরা আছি, উনি বলেন বলে দেশটা এরকম ভালো চলছে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা ওনাকে আসলে তেল দেওয়া হয় না, ওনার ক্ষতি করা হয়। দেখুন আরেকটা মামলা, যেমন আমি একটা কথা বলি, আমাদের প্রফেশনে একটা মামলা আছে যে আমাদের সাগর রুনিকে হত্যা করা হয়েছে, সেটা তো আজকে এক দশকের, এক যুগেরও বেশি সময় হয়ে গেল। এখন আমরা কি বলবো এটার মধ্যে প্রধানমন্ত্রী হাত দেন? যদি এই মামলার মীমাংসা না হয় তাহলে আমরা কি বলবো প্রধানমন্ত্রী হাত দেন নাই বলে, প্রধানমন্ত্রী অভিপ্রায় ব্যক্ত করেননি বলে এই মামলার সমাধান হয়নি? এটা আমরা বলবো? প্রধানমন্ত্রী যখন অন্য কোনো মন্ত্রণালয়ের একটা বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করেন তখন বুঝতে হবে প্রধানমন্ত্রী আসলে ওই মন্ত্রণালয়ের কর্মপদ্ধতির ব্যাপারে অসন্তোষ প্রকাশ করলেন। প্রধানমন্ত্রীর অভিপ্রায়ের কথা আমরা জানবো কেন? আমাদের জানার তো কোনো প্রয়োজন নাই। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা এগুলো তো রেগুলার ওয়ার্ক, তারা এটা করে নাই কেন? প্রধানমন্ত্রী বলবে তারপরে কাজ হবে। এক প্রধানমন্ত্রীকে দিয়ে কত কাজ করাবেন ভাই? কত কাজ করাবেন আপনারা? নিজেরা পারেন না, কিছু একটা হলে প্রধানমন্ত্রী চেয়েছেন, আপনি প্রধানমন্ত্রীকে তেল দিলেন নাকি ওনাকে ডুবানোর চেষ্টা করছেন? এত স্তুতি ভালো না। প্রধানমন্ত্রী কি পারেন কি পারেন না সেটা আমরা দেখেছি। উনি কি করতে চান, কীভাবে সরাসরি বলতে চান, কীভাবে আকার ইঙ্গিতে বলতে চান, সেগুলো বোঝার মতো সক্ষমতা অথবা মানসিকতা আপনাদের নেই বলে এই দুরবস্থা। প্রধানমন্ত্রী কয়টা উদাহরণ আপনারা ফলো করেন? অনেক কিছুই করেন না। আমি এগুলি ক্যাটাগরিগুলি বলেছি এর আগেও, আরেকবার স্মরণ করে দিই। প্রধানমন্ত্রী তো নিজে সরকারি গাড়ি নেন না, ড্রাইভার নেন না, তেল নেন না। কেন নেন না? উনি আপনাদের জন্য একটা উদাহরণ তৈরি করেছেন, সেই উদাহরণটা ফলো করেন, তাহলে বুঝবো যে আপনাদের মন মানসিকতা এরকম। আপনারা তো প্রধানমন্ত্রীর চেয়ে কম ধনী না, আপনাদের হলফনামা তো আমি দেখেছি, ওটা তো ফলো করেন না। কাজেই অপ্রয়োজনীয় তেল দেওয়ার কোনো দরকার নাই। আমি মনে করি আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, দেখুন আমরা জানি আপনি একা অনেক কিছুই করতে চান, কিন্তু আপনি একা অনেক কিছুই করতে পারবেন না যদি আপনার সহকর্মীরা আপনাকে সহযোগিতা না করেন। তাদেরকে বোঝান, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেন যে ভাই প্রত্যেকটা কথা আমি বলতে চাই না, আপনারা কি জানেন না কি করতে হবে, সেগুলো করেন। আপনারা জানেন মনে করেই তো আপনাদের এই দায়িত্বটা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানি না আগামীতে ওই মন্ত্রীরা কি ভাববেন, কিভাবে কি করবেন। তবে আমরা আশা করব আমরা এই সরকারের সাফল্য চাই, এবং সেই সাফল্য কেবল তখনই নির্ভর করবে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার পুরো টিম একীভূত হয়ে একসঙ্গে ঐক্যতানের মাধ্যমে একটা কাজ করতে পারবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।